আগে যাবে একসাথে চলে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি জিয়াউদ্দিন হায়দার আপনাদের সবাইকে আজকের সকালের এই সুন্দর অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের সবার অত্যন্ত প্রিয় নেতা, আমাদের প্রাণের নেতা, বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান। উনি আজকে আমাদের সাথে ওনার দ্য প্ল্যানের কথা বলবেন। আপনারা সবাই জানেন 25 ডিসেম্বর 17 থেকে 18 বছর দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করার পরে যখন জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত আসেন, উনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। আজকে আমাদের সবার সামনে সুযোগ এসেছে, আপনারা সবাই এই প্ল্যানের ব্যাপারে আলোচনা করবেন, আপনাদের সুচিন্তিত মতামত দেবেন, আপনারা প্রশ্ন করবেন এবং জনাব তারেক রহমান আপনাদের প্রশ্নের সরাসরি জবাব দেবেন। আজকে এখানে উপস্থিত আছেন চিটাগং এবং চিটাগং শহরের আশপাশের প্রায় 50টি বিশ্ববিদ্যালয় এবং কলেজের 340 জনেরও বেশি ছাত্রছাত্রী। সবাই মেধার ভিত্তিতে এখানে এসেছে। আজকে এই রুম মেধায় পরিপূর্ণ এবং আমরা আশা করি আজকে আমরা একটা সুন্দর আলোচনা, সুন্দর পলিসি ডায়ালগ উপভোগ করতে যাচ্ছি। আমি আর কথা বাড়াবো না, আমি এই বলেই জনাব তারেক রহমানের কাছে আমার মাইক হস্তান্তর করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে উপস্থিত আমার ছোট ভাই বোনেরা, আমার পাশে উপস্থিত বিভিন্ন সম্মানিত উপস্থিতিবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। একটু আগে জিয়া সাহেব বললেন এখানে যে 450 মতন মেধাবী স্টুডেন্ট আছে এবং আমরা একটা ওপেন ডিসকাশনের মতন করব। তা আমি একটু ঘাবড়েই গেলাম যে 450 জন মিলে তো আমাকে গ্রিল করবে রীতিমতন। এনিওয়ে, আমরা আসি। আমাদের আজকের অনুষ্ঠানটা খুব সিরিয়াস না হলেও একটু সিরিয়াস তো অবশ্যই। সিরিয়াস এই কারণে, আপনারা যারা আছেন আপনারা হয়তো কিছুদিন আগেও আমরা সবাই বাংলাদেশের সব দেশের মানুষই আমরা লক্ষ্য করেছি যে একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল বাংলাদেশে। আমি ইন ডিটেলসে গেলাম না, একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। বাট আপনাদের মতন ইয়াং যারা, তরুণ সমাজের সদস্য যারা, যুব সমাজের সদস্য যারা, ছেলে হোক মেয়ে হোক, সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছোট বড়, 2024 সালের 5ই আগস্ট একটা পরিবর্তন ঘটিয়েছে দেশে। এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটার পরে তো মিনিংফুল কিছু হতে হবে। আমি জানি না আজকে আপনারা কে কে আমাকে জিজ্ঞেস করবেন। আমাদের কাছে, আমি যেহেতু একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, যেহেতু আমি একটা দলের সদস্য, আমার দল যেহেতু নির্বাচনে পার্টিসিপেট করছে, স্বাভাবিকভাবেই আমরা বললে অনেক কথা বলতে পারি, ও খারাপ, ও মন্দ, ও এটা ওটা।
বাট আমি মনে করি এগুলা কিন্তু আমাদের কারো কোনো সলিউশন আনবে না। আমাদের প্রত্যেকেরই সমাজে, জীবনে প্রত্যেকেরই বিভিন্ন রকম প্রবলেম আছে। হ্যাঁ, এটাও ঠিক, সব প্রবলেম আমরা সলভ করতে পারবো না, কোনো মানুষই তার জীবনে সব প্রবলেম সলভ করতে পারে না। বাট তারপরেও একটু যদি বেটার কিছু করা যায়, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু প্ল্যান গ্রহণ করেছি। ইফ উই আর ইলেক্টেড, আমরা কম বেশি কি কি বিষয় অ্যাড্রেস করব, দেশের কি কি বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে কম বেশি আপনাদের সামনে আমি আজকে কথা বলবো, যদি বিষয়গুলো আপনাদের কাছ থেকে আসে কম বেশি। তাহলে আমি আর কথা না বাড়ে, বরঞ্চ আমরা আসেন আলোচনা করি। তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে, আপনারা যারা ভবিষ্যতে যারা দেশকে পরিচালনা করবেন, নেতৃত্ব দিবেন, আপনাদের কি চাওয়া বা কি পাওয়া বা কি কোন দৃষ্টিভঙ্গিতে আপনারা দেখছেন। এখানে একটা কথা বলি, আপনাদের মতন ইয়াং যারা আছেন, আমরা যদি ইয়াং বলতে ইউনাইটেড নেশনের ভাষায় এখন 60 পর্যন্ত মোটামুটি ইয়াং হিসেবে কনসিডার করা হয়। তো 15 থেকে যদি 60 ধরি, এই যে পপুলেশনের এই যে ধরনটা, ডেমোগ্রাফিটা পপুলেশনের, এই মুহূর্তে আমাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে। বাট এই অ্যাডভান্টেজ পজিশনটা থাকবে মোটামুটি আগামী 15 বছর, ধরে নিলাম 20 বছর, অর্থাৎ 2040 বা 45 পর্যন্ত। কাজে আমাদেরকে এখনই আমাদের প্ল্যানিংগুলো ওইভাবে তৈরি করতে হবে, সাজাতে হবে। অর্থাৎ আমাদের যে ওয়ার্ক ফোর্স, অর্থাৎ আপনারা বিভিন্ন সেক্টরে, এই ওয়ার্ক ফোর্সটার সুবিধাটা আমরা পাবো আগামী 15 থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত। তারপরে আবার এই 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 পুরা ডাইনামিকটা আবার চেঞ্জ হওয়া ধরবে। আমি শিওর আপনারা এটা নিশ্চয়ই অনেকে জানেন, যেটা আমি আপনাদেরকে বললাম। তো আসুন আমরা কিভাবে আপনাদের চিন্তা অনুযায়ী বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী দিন সাজাতে চাই, আপনাদের চিন্তা ভাবনাটা আমি শেয়ার করি। ধন্যবাদ। এখন যদি কেউ কিছু বলতে চান, জি আপনি বলেন। রুমন মাইক। আসসালামু আলাইকুম স্যার, আমি তাসনুবা তাসরিন। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে 4র্থ বর্ষে। একটু পজ দেই। আপনার যারা প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন, অথবা আমাকে থ্যাংক ইউ স্যার। বয়সের হিসাবে আঙ্কেল বলতে পারেন। তবে আঙ্কেল ডাকতে শুনতে খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বললে ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, 2020 সালে করোনা টাইমে আমি মাশরুম বিজনেস শুরু করেছিলাম আমার ফ্যামিলিতে, কিন্তু মূলধন স্বল্পতার কারণে আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে পারি নাই। আমার মতো হাজারো তরুণ আছে যারা শুধুমাত্র জামানতবিহীন যে ঋণের ব্যবস্থা, সেটাতে কিন্তু খুবই জটিলতা, যেটা আমরা বইতে পড়ি, বাট বাস্তবতাটা ভিন্ন। কারোই কিন্তু জমি বা ওরকম থাকে না যে যেটা জমা দিয়ে জামানত যুক্ত ঋণ নিবে। সো এই ক্ষেত্রে ভবিষ্যতে উদ্যোক্তাদের সহায়তায় আপনারা যদি নির্বাচিত হন, তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন, এবং ফাইন্যান্সিং এর অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা, এবং এটা জটিল মুক্ত কিভাবে করা যায়, এবং পাশাপাশি আর অন্য কোনো সহায়তা আছে কিনা, বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা, যেখানে বিজনেসই হচ্ছে ব্লাড অফ দ্য ইকোনমি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখুন, আপনি যে উদ্যোগের কথা বলেছেন, যেটা আপনারা কোভিড সময় নিয়েছেন, বাংলাদেশে এরকম বহু ছোট ছোট উদ্যোক্তা আছে। আমাদের যেটা পরিকল্পনার মধ্যে আছে, হ্যাঁ, আমাদের দেশে ব্যাংক লোনের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিজ আছে, খুব সহজে যে ব্যাংক লোন পাওয়া যায় নট দ্যাট। আমরা জিনিসটাকে ইজি করতে চাইছি। আপনার মতো এরকম ছোট ছোট যেই উদ্যোক্তা আছে, তারা যাতে কোলাটেরাল যদি দ্বিতীয় হয়, সব আইন তো পাল্টানো যাবে না, বাট আইনটাকে যতটুকু কারেকশন করা সম্ভব হয়, আইনটাকে কারেকশন করে আমরা আপনার মতো এরকম ছোট ছোট যারা উদ্যোক্তা আছে, তাদেরকে আমরা কিভাবে হেল্প করা যায়, সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। একই সাথে আমাদের পরিকল্পনার মধ্যে আরেকটা আছে, যেমন ধরেন অনেক স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে পড়ালেখা করতে জাপানে যাচ্ছে, পড়ালেখা করতে চায়নায় যাচ্ছে। আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে অনেক সময় অনেকে যেতে পারে না,
তার হয়তো ভিসা ফিস অথবা তার প্লেনের টিকিট এটা এনাফ ফ্যামিলি সাপোর্ট দিতে পারে না। আমরা এখানে একটা চিন্তা ভাবনা করছি যে এরকম যারা আপনি যেরকম ছোট উদ্যোক্তা, আপনি যেরকম সাপোর্ট চাচ্ছেন, ঠিক একইভাবে যারা পড়ালেখা করতে যেতে চাচ্ছে তাদেরকে স্টুডেন্ট লোন নামে কোন লোন দেওয়া যায় কিনা, এটা আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে আছে। থ্যাংক ইউ। নেক্সট, ওই যে মাইক্রোফোনটা বোধহয় ওখানে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? আমি একটু হালকা জ্বর এসছে, আমার গলার স্বর থেকে বুঝতে পারছেন, তবে খুব ভালো আছি বলা যাবে না, আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। আমার নাম আব্দুল্লাহ মোহাম্মদ রাফসান, আমি চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজের MBBS তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আমি পরিবেশ নিয়ে একটু বেশি কনসার্ন, কারণ আমার কাছে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর মাঝে পরিবেশ বিপর্যয় অন্যতম। কিন্তু আমরা দেখি আমাদের পলিটিশিয়ান এবং পলিসি মেকাররা এ বিষয়ে খুব বেশি কথা বলেন না। কিন্তু এই বিষয়টা আমাদের অর্থনীতি, স্বাস্থ্য এবং কৃষির সাথে গভীরভাবে জড়িত। যেমন আমার কৃষক যদি সেচের পানি না পায়, আর শহর অঞ্চলে তো আমরা বিশুদ্ধ বাতাস একদম পাই না বললে চলে। আর চট্টগ্রাম শহরের কথা যদি বলি, জলবদ্ধতা হলে আমাদের জনজীবনে স্থবির হয়ে পড়ে। আর আমার শেকট মহেশখালীর মাতার বাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যেটা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হবে বলে আমরা ধারণা করতেই পারি। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, অর্থনৈতিক এত উন্নয়নের চাপে পরিবেশ সুরক্ষায় আপনিও আপনার দল বিএনপির কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? আছে, আমাদের পরিকল্পনা আছে। বসুন, আপনি বসেন। আপনি আপনার প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে, ABCD বোধহয়। এটা আরেকটা সমস্যা। সো অনেক কিছু হয়তো করার আছে, বাট বেসিক যে জিনিসটা আমাদের জন্য হবে জলাবদ্ধতা কাটানো এবং পানিটাকে ধরে রাখা। ওই যে বললাম নোয়াখালী অঞ্চলে যে বন্যাটা হয়েছিল, এই পানিটাকে যদি আমরা খালের মধ্যে ধরে রাখতে পারতাম তাহলে পানিটাকে আমরা কাজে ব্যবহার করতে পারতাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনাদের যারা জানেন, যারা জানেন না তাদের জানার জন্য বলছি একটা ইনফরমেশন। আপনারা যদি গ্রাম অঞ্চলে দেখবেন ওয়াটার বডি থেকে যেই মানুষগুলার বসত বাড়ি যেগুলো একটু দূরে থাকে, যাদের কারণ তখনই তারা হাত মুখ ধুতে পারছে না, গোসল করতে পারছে।
মানুষের অলরেডি এবারে 100 লিটার মতো পানি লাগে কিন্তু ওই মানুষের এনাফ পানি পাচ্ছে। সো আমরা যদি খালগুলো খনন করি, এটা যখন তারা পানি পাবে, খালগুলো খনন করলে বন্যার হঠাৎ করে পানি এসে আবার বেশি সমুদ্র বিশ্বলে জলবদ্ধতা সেটা স্বাভাবিক রঙে আস্তে আস্তে থেকে আসবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের যেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে সেটা আস্তে আস্তে রিচার্জ হবে এবং এটাকে রিচার্জ করা অসম্ভব জরুরি প্রয়োজন। আমরা আমাদের পরিকল্পনার মধ্যে একটা প্ল্যান নিয়েছি, আমরা ফ্রি আর ইলেকট্রিক আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করবো, আমাদের সকল গ্রামগুলি। আর আপনি আরেকটা বলেছেন, এটা তো আমাদের সেটা আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমাদের বাতাস অনেকগুলি বিশেষ করে শহর জন্য বাতাস অনেক পরিবর্তন আমাদেরকে আস্তে আস্তে এইটাও ছোট্ট একটা দেশ, প্রায় 20 কোটি মানুষের দেশে, কাজে 20 কোটি মানুষের শ্বাস প্রশ্বাস, আমাদের অটোমোবাইল যেগুলো চলছে সেগুলো অনেকগুলো ফল্টি অটোমোবাইল, অনেকগুলো পলিউশন তৈরি হচ্ছে। এখন এই পলিউশন আমাদের ফাইট করতে হবে, আমরা তো মানুষগুলোকে সাগর নিয়ে ফেলতে পারবো না। আবার অটোমোবাইল যেগুলো চলছে সেগুলোকে যদি যেগুলো ধোঁয়া দিচ্ছে সেগুলোকে আমরা সব যদি ফেলে দিই ওই মানুষগুলো আবার বেকার হয়ে যাবে। করবো আমরা কাজটা গ্রাজুয়েট করতে হবে, যেগুলা ফল্টি যানবাহন সেগুলোকে আস্তে আস্তে আমরা একবারে মানুষগুলো বেকার হয়ে গেলে তার সমস্যা। তো এই বায়ু দূষণটাকে কিভাবে ট্যাকেল করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা প্রায় 20 থেকে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছি। হ্যাঁ, রাইট। 5 বছরে আমরা 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আপনারা এখন আমি শিওর কেউ হয়তো জিজ্ঞেস করবেন যে আপনি এত গাছ পাবেন কোথায়। গাছ লাগানোর সময় নিশ্চয়ই আপনাদের ধারণা আছে যে কোন সময়টায় গাছ লাগায়। সাধারণত মনসুন বা বর্ষার সময় গাছটা লাগায়, বাকি 8-9 মাস কিন্তু লাগায় না, গাছ রোপণ করে না। বাংলাদেশে যে 465টা উপজেলা আছে, প্রত্যেকটা উপজেলা একটা করে নার্সারি আছে। এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি 20 থেকে 25,000 মতন স্যাম্পলিং চারা তৈরি করতে পারে তারা। আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করতে পারি, এটা 40,000-এ নেওয়া সম্ভব। এর বাইরে বিভিন্ন প্রাইভেট সেক্টরেও আছে, নার্সারিজ আছে। সব মিলিয়ে প্রায় 1 লক্ষের মতন প্লাস মাইনাস 1 লক্ষের মতন নার্সারি সারা বাংলাদেশে আছে। ওগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি এরকম। আমরা যদি প্ল্যান করে সবগুলো প্রোডাকশন বাড়াতে পারি, তাহলে আমরা বাকি 8-9 মাস যেটা থাকবে তখন আমরা চারাটা তৈরি করব। মনসুন সিজনে এই চারাটাকে আমরা তখন রোপণ করা শুরু করব। এইভাবে আমরা বৃক্ষরোপণের ব্যাপারটা আমরা এর মধ্যে জায়গাগুলো বের করেছি যে কোন কোন জায়গায় ছোট 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 ফরেস্ট তৈরি করবো আমরা। স্যাটেলাইটের ইমেজ দিয়ে এখন অনেক কিছু করা যায়, আপনি বের করে ফেলতে পারবেন। ইভেন স্যাটেলাইটের ইমেজ দিয়ে আপনি ওখান থেকে ওই ইমেজ দিয়ে আপনি কাউন্ট করে ফেলতে পারবেন যে ওখানে কতগুলো গাছ আছে। ওখানে যদি 100 গাছ থাকার প্রয়োজন, সেখানে 80টা গাছ আছে। এটাও আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে এখন বের করতে পারবেন, সেটাও সম্ভব টেকনোলজিক্যালি। সো এইভাবে আমরা প্ল্যান করেছি। আরো অনেক ডিটেল আছে এটার মধ্যে, আমি অত ডিটেলে যাচ্ছি না যেহেতু আমাদের সময় কম। আর ইউ স্যাটিসফাইড? ওকে, থ্যাংক ইউ। আমরা একটু পিছন দিকে যাই। ওই যে না, আপনার পেছনে, রাইট, এই যে এরকম যে করেছেন ভিক্টরি সাইন, না নেক্সট ইউ, বিহাইন্ড ইউ। আচ্ছা ঠিক আছে, আপনি বলে ফেলুন, তারপরে যে মাইক নিয়েছেন আপনি বলেন, তারপরে আমরা থাকবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমি জিয়ান, একজন 5ম বর্ষের মেডিকেল স্টুডেন্ট, চট্টগ্রাম শিশু হাসপাতাল মেডিকেল কলেজ। ভাই আমার কাছে আপনার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনারা তো অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছেন, আমি 31 দফাও দেখেছি এবং আপনার যে সিলেটে যে ইয়ত পলিসি নিয়ে যে টক উইথ তারেক রহমান ওইটাও দেখেছি আমি। তো এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আপনাদের পরিকল্পনাগুলো কি শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আপনারা বাস্তবায়ন করবেন? এবং আপনার দল যদি ক্ষমতায় আসে, আগামী বাংলাদেশ নিয়ে যে পলিসিগুলো আছে ওইগুলো আমাদেরকে কিভাবে এনশিওর করবেন যে আপনারা এগুলো বাস্তবায়ন করবেন? আচ্ছা, বিষয় হচ্ছে দেখেন, আমরা তো একটা পলিটিক্যাল পার্টি, আই উইল বি টোটালি অনেস্ট উইথ ইউ। আমি আজকে বললাম একটা কিন্তু করলাম না, পরশুদিন তো আপনি আমাকে ধরবেনই। আপনি যদি এবার আমাকে ভোট দেন, পরের বার আপনি ভোট দিবেন না আমাকে, ব্যাপারটা তাই না? তো আমার বেনিফিটটা কি? আপনাকে
আমি ব্যাপারটাকে দেখি এইভাবে, মানে একজন মানুষ হিসেবে আমি ব্যাপারটাকে দেখি এইভাবে, আপনাকে আমি যেই কমিটমেন্টগুলো করলাম, আমি মনে করি যে আপনি যদি দেখেন যে হ্যাঁ তারেক রহমান এবং তার দল বা তার সরকার কাজগুলো করার চেষ্টা করছে, হয়তো 100% সাকসেসফুল হচ্ছে না, চেষ্টা করছে, তখন কিন্তু আপনি আমার পাশে থাকবেন, অ্যাটলিস্ট আই হ্যাভ ট্রাইড। আর আমি যদি না করি সেটাও আপনি বুঝতে পারবেন। তো না করলে তো আপনার সাপোর্টটা আমার থেকে চলে যাবে। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে কেন আমি আপনার সাপোর্টটা হারাতে চাইবো, মানে এটা লজিক মেক করে না। তো আমি চেষ্টা করব, পারবো কি পারবো না সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু আমি যে কমিটমেন্টটা দিয়েছি সেটা চেষ্টা করব। তো চেষ্টা না করলে আপনার সাপোর্টটা থাকছে না, তো আমার লাভটা কি তাতে? বোঝাতে পেরেছি আমি? সিম্পল ব্যাপার, তো আমার লাভটা কি তাতে? আপনার সাপোর্টারই আমার কোনো লাভ নাই। তো সেই জন্য আমি সুযোগ পেলে আমরা চেষ্টা করবো, কতটুকু সাকসেসফুল হবো সেটা তো তখন বলে দিবে। থ্যাংক ইউ। আমার মনে হ্যাঁ রাইট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাদমান তায়েসাই, আমি সাউদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে পড়াশোনা করতেছি। আমি একটু নার্ভাস, তাই আমি লিখে আনছি। আমিও নার্ভাস এতজনের সামনে। ওইখান থেকেই পড়তেছি, একটু মাফ করবেন। আমরা জুলাই গণ অভ্যুত্থানকালীন সময় আমরা দেখেছি ওই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ার পর ক্র্যাকডাউন চলার সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনটা কন্টিনিউ করে যায়। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপদেষ্টা সচিব বা বিভিন্ন মন্ত্রণালয়ে কি ঢোকার একটা সুযোগ বা অথবা পলিসি মেকিং অথবা একটা মানে পাওয়ার প্র্যাকটিস একটা জায়গায় চলে যেতে পারে। ওই জায়গাটাতে আমি দেখলাম যে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল তারা অনেকটাই ইগনোরড বলা যায় আর কি। তো আপনার কাছে যে মূল প্রশ্ন, সেখানে আমরা যে কোনো সরকার অথবা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যখন শিক্ষা নিয়ে কথা বলে, ওরা যে প্ল্যানগুলো দেয় অথবা যে পলিসি নিয়ে এগুলো কথা বলে, সেগুলোতে মানে স্পেসিফিকভাবে ফোকাস পাই সরকারি বিশ্ববিদ্যালয়গুলা। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না অথবা প্ল্যান থাকে না। এছাড়া আরেকটা বিষয় হলো যে আমরা দেখতে পাই যে ওই সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানে বিভিন্ন দাবি নিয়ে অথবা আন্দোলন নিয়ে সরকারের কাছে দাবি রাখতে পারে অথবা হল সমস্যা অথবা বিভিন্ন সমস্যা নিয়ে কথাবার্তা বলতে পারে। কিন্তু আমি এই জায়গাটা দেখলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু এটা নিয়ে খুব একটা ওরা সরকারের কাছে দাবি জানাতে পারে না। একটা সরকার কর্তৃক ইউজিসি আছে, তবে আমি পার্সোনালি মনে করি আর কি ইউজিসি আসলে খুব একটা এফেক্টিভ বলে আমি মনে করতেছি না আর কি। তো সেই জায়গা থেকে আমি ওই বিএনপির 31 দফা। আপনার প্রশ্নটা কিন্তু বুঝতে পারছি না আমি, আপনার প্রশ্নটা কি? মানে ইউ আর মেকিং টু লং। সরি, আপনি যদি সংক্ষেপে প্রশ্ন। আমি ইনশর্ট বলি। ইনশর্ট হলো যে বিভিন্ন রাজনৈতিক দল ওদের ওই শিক্ষা ব্যবস্থা সংস্কার অথবা এই বিভিন্ন পলিসি নিয়ে ওদের যে প্ল্যানগুলো থাকে, এটা মূলত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়েই হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এই জায়গাতে ইগনোর থাকে অথবা এই প্ল্যানগুলোর বাইরে থাকে। আমি ওই বিএনপির 31 দফা পড়ার সময় অথবা আজকে একটা ভিডিও দেখলাম, ভিডিওতে বলা হয়েছিল যে সব বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশিক্ষণ কেন্দ্র থাকবে, ফ্রিল্যান্সিং হবে, এই হবে। তো এই জিনিসগুলো কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই হবে? মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় অবশ্যই হবে, কেন হবে না? আপনি স্টুডেন্ট, সেটা আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হন অথবা আপনি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হন না কেন, অ্যাজ লং ইউর স্টুডেন্ট, যেই সুবিধাটা সরকার ক্রিয়েট করতে চাচ্ছে সেটা সবার জন্যই অ্যাপ্লিকেবল হবে, অ্যাজ লং ইউর স্টুডেন্ট। আমরা কেন দেখতে যাব, বাদ বিচার করবো কেন? অ্যাজ লং ইউর স্টুডেন্ট, আপনি সরকারের যেটা ফ্যাসিলিটি বা সরকার যেটা পরিকল্পনা করবে সেটার মধ্যে আপনি অবশ্যই পড়বেন। এই পাশে একটু ওই যে পেছনে কালো শার্ট, রাইট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি চিটং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে 2য় বর্ষের বিজনেস স্কুলের ছাত্র। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশের জনগণরা রুট লেভেলে একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে চাঁদাবাজি। আমরা ছোটখাটো ব্যবসা করতে যাই বা নতুন ঘর বাড়ি বানাতে যাই, আমাদেরকে চাঁদাবাজির প্রবলেমটা ফেস করতে হয়। তো আমি জানতে চাচ্ছি আপনি এটা নিয়ে কি প্ল্যান করছেন, যে আপনি কিভাবে রুট লেভেল থেকে এই প্রবলেমটা সলভ করবেন? থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দুটো বিষয় আছে। আপনার এই প্রশ্নটাকে দুটো ভাবে দেখি আমরা। প্রথমত দেখেন, আমরা এখানে ছোট এন্টারপ্রেনার যারা, তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার কথা বলেছি প্রথম প্রশ্নে। আমরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলেছি, আরো একটি বিষয় নিয়ে কথা বলেছি। আমরা যেই প্ল্যানই করি না কেন, কোনো প্ল্যানই সাকসেসফুল হবে না যদি আমরা দুটো ইস্যুকে অ্যাড্রেস না করি। একটা হচ্ছে আপনি যে ইস্যুটা অ্যাড্রেস বললেন, যে প্রশ্নটা আপনার, যে অর্থাৎ আইন শৃঙ্খলা ব্যবস্থা বা মানুষের নিরাপদ করা মানুষকে, এটা যদি এনশিওর করতে আমরা না পারি এবং অ্যাট দ্য সেম টাইম করাপশনকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি,
করাপশনকে যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে না পারি তাহলে আমরা যত যাই প্ল্যান করি হবে না। আচ্ছা, সেকেন্ড বিষয়টা হচ্ছে যারা করছে এসব কাজ, এটাকে আমরা হয়তো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেকার সমস্যার সাথে সম্পর্কিত এরকম কিছু মানুষ এটার সাথে জড়িয়ে গিয়েছে, তার একটা ইনকাম দরকার, সে তার জোর দিয়ে সেই ইনকামটা করতে চাইছে। আরেকটা হচ্ছে প্রফেশনাল ক্রিমিনাল যারা, তারা এটা করতে চাইছে। তো প্রফেশনাল ক্রিমিনাল যারা, তাদের ক্ষেত্রে আইন অ্যাপ্লিকেবল হবে, যেটা আমি মাত্র বললাম যে অবশ্যই আমাদেরকে, আমরা সরকার গঠন করলে একটা জিনিস, বি প্র্যাকটিক্যাল প্লিজ। এই সমস্যাটা কম বেশি বিভিন্নভাবে সমাজের মধ্যে ছড়িয়ে আছে। আমরা যে ওভারনাইট সবকিছু করে ফেলতে পারবো, নট দ্যাট, বাট আমি মনে করি যেহেতু আমার দেখার সুযোগ হয়েছে একটা গভর্নমেন্ট কাছাকাছি, আমি গভর্নমেন্টে ছিলাম না, বাট দেখার সুযোগ হয়েছে কাছাকাছি গভর্নমেন্টকে, একটা গভর্নমেন্টের মেসেজিং অনেক ক্ষেত্রে অনেক জিনিসকে সঠিক পথে নিয়ে আসতে পারে। গভর্নমেন্টের থেকে যদি মেসেজিং যায় যে উই উইল নট টলারেট দিস, তারপরে তো গভর্নমেন্টের বিভিন্ন প্রিকশন বা স্টেপস থাকবে, কিন্তু যখন মেসেজিং যাবে যে আমরা এই ধরনের জিনিস টলারেট করবো না, আমরা করাপশন টলারেট করবো না, অটোমেটিক অ্যাটলিস্ট 20-30% তখনই রিডিউস হয়ে যায় সমস্যাটা। সো আমি যেটা প্রথমেই কথাটা শুরু করেছিলাম যে আমাদের যেই প্ল্যানগুলো আমরা করেছি সেটা 31 দফার ভিতরে হোক, কোর কয়েকটা প্রজেক্ট যে আমাদের আছে, 8টা পয়েন্ট দিয়েছি, এই সবগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই, প্রথমে আমাদের অ্যাড্রেস করতে হবে ওই দুটো ইস্যু। একটা নিরাপত্তা ইস্যু, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হয়, সেটা ছেলে হোক মেয়ে হোক, স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে এটা, এবং অ্যাট দ্য সেম টাইম করাপশন। আমি বোঝাতে পারিছি আপনাকে? ওকে, আমরা সামনের কাতারে, আপনারা ডিসাইড করেন কে বলবেন। ভাই আসসালামু আলাইকুম। ও, ওদিক চলে গেছে একদম। আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন। আসসালামু আলাইকুম ভাই, আমি মুশফিকুর সালেহিন, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজন ছাত্র। আমার প্রশ্ন স্কিল এবং এম্পাওয়ারমেন্ট নিয়ে। আমরা জানি বাংলাদেশের প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ বিদেশে বিভিন্ন রকমের কাজে নিয়োজিত, কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু বৈদেশিক মুদ্রাটা কিন্তু আমরা তুলনামূলক কম পাচ্ছি। তো আপনি যদি দেশ পরিচালনার ক্ষমতায় আসেন, তাহলে আপনার কি এরকম কোনো প্ল্যান আছে যেখানে আমাদের যে লো পেড লেবার, ওদেরকে হাই ভ্যালু ওয়ার্কফোর্সে রূপান্তর করার কোনো প্ল্যান আছে? ধন্যবাদ। জি আছে। আপনি যেটা বললেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে প্রতি বছর এভারেজে প্রায় 10 লক্ষের মতন মানুষ বিদেশে যায়। এই 10 লক্ষের মতন মধ্যে প্রায় 7-7.5 লক্ষ মানুষ আনস্কিল হিসেবে যাচ্ছে। আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভোকেশনাল ইনস্টিটিউশন আছে, বেশ কিছু ভোকেশনাল ইনস্টিটিউশন আছে, বাট এই ভোকেশনাল ইনস্টিটিউটগুলো ঠিকভাবে কাজ করছে না। আমরা এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোর উপরে জোর দিতে চাচ্ছি এবং একটু রিডিজাইন করতে চাচ্ছি এগুলাকে। যেমন আমরা যদি চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম থেকে যারা যাচ্ছেন অধিকাংশ মানুষ কোথায় যাচ্ছে? মিডল ইস্টে যাচ্ছে। তাহলে মিডল ইস্টে কি কি ধরনের কাজের অপরচুনিটি আছে আমাদের দেশের মানুষের? তাহলে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটে নেক্সট 5 to 10 ইয়ার্স কি কি ধরনের কাজের অপরচুনিটি আছে মিডল ইস্টে? এটা তো সহজ ব্যাপার বের করা, খুব ডিফিকাল্ট ব্যাপার না। আচ্ছা, এটা ইনফরমেশন লাগবে, ডাটা লাগবে আপনার। আপনি যদি এটাকে বের করতে পারেন, তাহলে আপনার চট্টগ্রাম বিভাগে যেই ভোকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলো থাকবে, সেগুলোকে সেভাবে ডিজাইন করা। খুব সম্ভবত এখন আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে সরকারি, এখানে বোধহয় 153টার মতন বোধহয় সাবজেক্ট আছে। আচ্ছা, সাবজেক্ট দরকার নেই আসলে, অনেক সাবজেক্ট আছে বছরের পর বছর কোনো স্টুডেন্টই পায় না, সো এগুলোকে কাট ডাউন করে দেওয়া দরকার। এটা গেল 1 নম্বর। দ্বিতীয়ত, চট্টগ্রামের অধিকাংশ মানুষ যেহেতু মিডল ইস্টে যাচ্ছে, সেই জন্য ওই ভোকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলোর মধ্যে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্সটা রাখতে যাচ্ছি, এবং যেই কাজ তারা করছে, যেই কাজকে এইম করে মানুষগুলো যাচ্ছে, তারা যদি তাদের ওই ট্রেনিংটা পায়, সাথে যদি ল্যাঙ্গুয়েজ কোর্সটা জানা থাকে, তাহলে আপনি যেটা বললেন যে তারা যাচ্ছে থেকে কিন্তু ভ্যালু অ্যাড করছে না, তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে সেটা ভ্যালু অ্যাড করছে না। আমরা যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে পাঠাতে পারি, আমরা মনে করি যে তাহলে তাদের এটাতে ভ্যালু অ্যাড হবে। এখন আপনারা কি একমত এটার সাথে? আপনারা মনে করেন? জি, এইখানে যে ফার্স্ট রোতে। হ্যালো, না,
এই যে সামনে যে ওনাকে বলি। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি আসসালাম। আফতাব আহমেদ তামিম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যাচেলর অফ ফার্মেসির স্টুডেন্ট। ভাই আমার একটা প্রশ্ন হলো, আপনি তো গত 17 বছর লন্ডনে ছিলেন, ওখানকার হেলথ কেয়ার সিস্টেম আপনি দেখেছেন। কি সিস্টেম? হেলথ কেয়ার, একটা হেলথ কেয়ার সিস্টেমে ভাইয়া হসপিটাল ফার্মাসিস্ট অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, কিন্তু আমাদের বাংলাদেশে হসপিটাল ফার্মাসিস্ট তেমন একটা নিয়োগ দেওয়া হয় না। কিছু একটা হয়তো 2-3টা হসপিটালে দেওয়া হয়, এছাড়া দেওয়া হয় না। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি এই বিষয়টা অ্যাড্রেস করা হবে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জিনিসটাকে, আপনি যেটা বলেন সেটা তো আছে, জিনিসটাকে আর একটু ডিফারেন্ট ভাবে দেখছি। এই জিনিসটা ইউরোপ এখন ওরা ইন্ট্রোডিউস করছে, গত কয়েক বছর ধরে আস্তে আস্তে ওরা এটাতে এমফেসাইজ দিচ্ছে, এটা ইন্ট্রোডিউস করছে। সেটা হচ্ছে প্রিভেনশনের উপরে। যেমন ধরেন চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে না, চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে, সে আমরা এইভাবে দেখি অ্যাজ এন এক্সাম্পল। চট্টগ্রাম মেডিকেল কলেজে ধরেন প্রতিদিন ধরেন 1000 রুগী ম্যানেজ করার ক্যাপাসিটি আছে। গভর্নমেন্ট থেকে যে ওষুধ দেওয়া হচ্ছে, হসপিটাল যা আছে, নার্স যা আছে, ডাক্তার যা আছে, সবকিছু 1000 রুগীকে ম্যানেজ করার ক্যাপাসিটি। কিন্তু প্রতিদিন ওখানে কিউ করছে 2000 রুগী। তা আপনি আজকের 1000 শেষ করতে করতে আপনার হাতে 1000 থাকলো, আগামীকাল আরো 2000 চলে আসলো, মানে হয়ে গেল 3000। এইভাবে কিন্তু ডবল ট্রিপল হয়ে যাচ্ছে জিনিসটা। তা আমরা যেটা চিন্তা করেছি, এটা ইউরোপে ওরা চালু করেছে, ওরা হিসাব নিকাশ করে দেখেছে প্রিভেনশনের উপরে ওরা যদি জোর দেয়, তাহলে মানুষকে যদি প্রথমেই ওরা অসুস্থ হবে না এরকম একটা পরিস্থিতি যদি আমরা তৈরি করতে পারি, মানে মানুষ তো অসুস্থ হবেই, মানে লেস নাম্বার অফ পিপল উইল বি সিক, এটা যদি আমরা মোটামুটি ভাবে করতে পারি, তাহলে আপনার ওইখানে কিউটা কমে যাচ্ছে হসপিটালে। কিউটা কমে গেলে যারা যাচ্ছে ওরা কিছুটা হলেও বেটার ট্রিটমেন্ট পাবে, বেটার ওষুধ পাবে, নার্সের অ্যাটেন্ডেন্সটা বেটার হবে, ডাক্তারের অ্যাটেন্ডেন্সটা বেটার হবে, টেক কেয়ার করতে পারবে। এখন এই যে প্রিভেনশন, এটা কিভাবে করব, আমরা মোটামুটি ভাবে চিন্তা করছি স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা দেশে 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করব, যাদেরকে ওই যে ফার্মাসি যেটা বললেন আপনি, ওই ট্রেনিং দিব এবং বেসিক হেলথ ট্রেনিং যাদের দেওয়া থাকবে। যে ঠিক আছে, তারা গ্রামে গ্রামে যাবে, একদম বাড়ি বাড়ি হিসাবে ওইভাবে আমরা প্ল্যানিং করে তাদেরকে সাজাবো আমরা, যে 1জন বা 2জন হেলথ কেয়ার এই গ্রামটার জন্য রেসপন্সিবল থাকবে, এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করব, মানে ওই এলাকার মানুষকে। কারণ স্বাভাবিকভাবে আপনার এখানে যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের একজন ডাক্তার বা কিছু আসে, সে তো জাস্ট আসলো কাজের খাতিরে, কিন্তু আপনার এখানকার ডাক্তারই যদি আপনাকে দেখে, স্বাভাবিক তার একটা ইমোশন কাজ করবে যে আমি তো এই কমিউনিটির মানুষ, কাজে টেক কেয়ারটা একটু বেটার হবে। আমরা এই হেলথ কেয়ার গুলোকে যাদেরকে অ্যাপয়েন্ট করব, এদেরকে আমরা আপনার ধরেন মানুষকে গিয়ে ওরা আপনার বোঝাবে যে ঠিক আছে এইভাবে খাওয়া দাওয়া করো, তাহলে ডায়াবেটিক রোগ হবে না। বাংলাদেশে যেইগুলা সাধারণত বেশি হয় মানুষ, এই কাজগুলা করো, এইভাবে খাওয়া দাওয়া লাইফস্টাইল করো, তাহলে কার্ডিয়াক পেশেন্ট হবে না তুমি। এইভাবে কাজ করো, তাহলে সে কিডনি প্রবলেম হবে না। এবং একই সাথে ছোটখাটো অসুখ বিসুখ যেগুলা, সেগুলাকে তারা অ্যাড্রেস করবে। অর্থাৎ ওই মানুষটাকে, গ্রামের ওই মানুষটাকে উপজেলা হসপিটাল বা জেলা হসপিটালে যাতে আসতে না হয়, ঘরেই মোটামুটি ভাবে সে চিকিৎসাটা পাবে। বিশেষ করে বাংলাদেশে একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে, স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে ব্যস্ত, সময় দিতে পারছে না, ফলে মহিলা যদি অসুস্থ হয়, বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয়, আচ্ছা ঠিক আছে কালকে নিব ডাক্তারের কাছে, পরশু নিব ডাক্তারের কাছে, কিন্তু বাচ্চাটা বা মহিলার অসুস্থতা বাড়েই যাচ্ছে। তো এই একটা সমস্যা আছে। কিন্তু হেলথ কেয়ারের যদি বাসায় বাসায় যায়, তখন মহিলা এবং শিশুরা এটার একটা অ্যাডভান্টেজ পাবে। আপনি এইভাবে আস্তে 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 আস্তে, এটা রাতারাতি হবে না, সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনি হেলথ ফ্যাসিলিটিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে কম বেশি পৌঁছাতে পারবেন আপনি। এখানে আরেকটা বিষয় আছে, এই হেলথ কেয়ারের আমরা যদি 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করি, এর মধ্যে প্রায় 80 to 85% হেলথ কেয়ারের আমরা নিযুক্ত করব নারী হেলথ কেয়ারার, নারী নিযুক্ত করব আমরা। কারণ স্বাভাবিকভাবে আমরা কম বেশি একটু দেখেছি যে নারীরা একটু ধৈর্যশীল হয়, আর যেহেতু তারা বাসায় গিয়ে বোঝাবে, বাসায় হাউস ওয়াইফকে বোঝাবে, বাসার যে গৃহকর্ত্রী থাকবে তাকে বোঝাবে। কারণ নর্মালি তো বাংলাদেশে আমরা দেখেছি, পৃথিবীর অনেক দেশেই দেখেছি, হাউস ওয়াইফ যারা থাকে তারাই কিন্তু সংসারে খাওয়া দাওয়া, হাইজিন সবকিছু কম বেশি ম্যানেজ করে তারা। তো সেই জন্য একজন নারীর সাথে আরেকজন নারী কথা বললে, বোঝালে, ওটা তার জন্য কমফোর্টেবল হবে, ইজি হবে টু মেক হার আন্ডারস্ট্যান্ড। এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক প্ল্যান। আমি আপনাকে বলতে পারতাম যে আমরা অনেক স্পেশালাইজ হসপিটাল করব, এই করব সেই করব,
বাট আমার কাছে মনে হয় যে একটা আপনি হসপিটাল যদি তৈরি করেন 5-7 বছর সময় চলে যাবে। এটা সাস্টেনেবল। আচ্ছা 1 মিনিট ভাইয়া, ওই যে পিছন থেকে ইয়ে করেছিল। সালাম আলাইকুম ভাইয়া, আপনার সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনে আপনি কন্টিনিউশন করছিলেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে। আপনাদের পরিকল্পনা আমি লক্ষ্য করেছিলাম তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলককরণ। তাই আমার প্রশ্ন হচ্ছে, আপনি বাংলাদেশের মতো এমন দেশে এই পরিকল্পনা কেন নিলেন? আর আমার কোয়েশ্চেনের সেকেন্ড পার্ট হচ্ছে, আমাদের বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই অ্যাডিকুয়েট নাম্বার অফ ফ্যাকাল্টিস এবং অ্যাডিকুয়েট নাম্বার অফ ট্রেন ফ্যাকাল্টিসের অনেক অভাব। ইভেন প্রান্তিক অঞ্চলে বেসিক সাবজেক্টসের ম্যাথস, বাংলা, ইংলিশ এইসব বেসিক সাবজেক্টসের টিচার থাকে না। সেখানে কিভাবে আপনি এই প্রান্তিক অঞ্চলগুলোতে তৃতীয় ভাষা, জাপানিজ, অ্যারাবিক ইত্যাদি ভাষার শিক্ষক এবং ওয়েল ট্রেন ফ্যাকাল্টিসদের পাঠাবেন, এবং এই পরিকল্পনা কিভাবে প্রান্তিক পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করবেন? থ্যাংক ইউ। আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি যেটার নাম আমরা দিয়েছি ওয়ান ট্যাব ওয়ান টিচার, এবং আপনাদের ডেফিনেটলি আপনারা এটা জানেন না, আমরাই তখন আমাদেরই তখন 12-13 বছর বয়স। আপনারা যদি আপনাদের বাবা মাদেরকে জিজ্ঞেস করেন, ওনারা বলতে পারবেন, অনেকেরই সেই এক্সপিরিয়েন্স আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শহর এবং মোটামুটি জেলা পর্যায়ে স্কুলগুলা পর্যন্ত ক্লাসরুমগুলোতে অডিও ফ্যাসিলিটি, সেই সময় 80s এর কথা বলছি, ক্লাসরুমগুলোতে অডিও ফ্যাসিলিটি তৈরি করা হয়েছিল। তখন বাংলাদেশ রেডিও যেটা ছিল, গভর্নমেন্ট রেডিও ছিল, সেখানে প্রতিদিন বিভিন্ন সময় স্কুলের বিভিন্ন লেসন হতো, বিভিন্ন সাবজেক্টের লেসন হতো। তখন যে সিস্টেমটা করা হয়েছিল, যে যেমন ধরেন ভূগোলের কথা আপনি বললেন, সে ক্লাস 8-এর ভূগোল, ক্লাস 8-এর যেদিন ভূগোল হবে সেটা ঢাকায় ওই যে রেডিওতে যে পড়াচ্ছেন, হয়তো কক্সবাজারে স্কুলগুলোতে আপনার ডাইরেক্ট ঢাকা থেকে ওটা কানেক্ট করে দেওয়া হতো। তখন ব্যাপারটা এরকম ছিল না যে বোথ সাইড কথা বলতে পারবে, ব্যাপারটা অতটা অ্যাডভান্স ছিল না, কিন্তু তারা অন্তত সেই ক্লাসটা পেত তারা। তো তখনই এই ফ্যাসিলিটি তৈরি করা হয়েছিল। আমরা এই ফ্যাসিলিটিটাকে এখন আস্তে আস্তে ডেভেলপ করতে চাইছি। কোরিয়াতে এটা ওরা করেছে, ওরা পারলে আমরা না পারার তো কিছু নাই, সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু উই ক্যান ডু ইট। সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে স্কুলগুলোতে অডিও এবং ভিজুয়াল কানেক্ট করতে চাইছি, অডিও ভিজুয়াল কানেকশনের আন্ডারে আনতে চাইছি। ফলে ঠিক একইভাবে ধরেন চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন ম্যাথসের ভালো টিচার, ওনার লেসনটা সে ঢাকা ইউনিভার্সিটির যারা ম্যাথসের স্টুডেন্ট তারাও নিতে পারবে অডিও ভিজুয়াল। অথবা এখানকার কোনো কলেজের হিস্ট্রির ভালো টিচার, ওনার লেসনটা সেই দিনাজপুরের ওরাও নিতে পারবে, শুধু কানেকশনটা করতে হবে। এবং প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের টিচারদেরকে আস্তে আস্তে আমরা কম্পিউটার বা ট্যাবের আন্ডারে আনতে চাচ্ছি। একটা ট্যাব আমরা দিতে চাচ্ছি কম্পিউটার, আইপ্যাডের মতন, নট আইপ্যাড, আইপ্যাড ইজ ভেরি এক্সপেন্সিভ, নট আইপ্যাড, বাট আইপ্যাডের মতন একটা ট্যাবের আন্ডারে আমরা আনতে চাচ্ছি তাদেরকে, সো দ্যাট ওটার থ্রুতে তাদেরকে যেরকম আমরা ট্রেনিং দিব, আবার তারা ওটা তখন ক্লাস করাতে পারবে। এইভাবে জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে চাইছি। যে আপনি যেটা বললেন, এইভাবে আমরা সাবজেক্টগুলোকে অ্যাড্রেস করতে চাইছি। ভাষার শিক্ষা যেটা আপনি বললেন, আপনি দেখেন, আপনি নিজে যদি, আপনি কিসের স্টুডেন্ট? এমবিবিএস, আচ্ছা। তো আপনি ফাইনাল স্টুডেন্ট। এখন ধরেন আপনি যদি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানেন, সে আপনি ম্যান্ডারিন জানেন, আপনি কমপ্লিট করার পরে, আপনার কোর্স কমপ্লিট করার পরে, ইফ ইউ নো হাউ টু স্পিক ইন ম্যান্ডারিন, তাহলে আপনার জন্য দেশেই হোক বা দেশের বাইরে হোক, অনলাইনে হোক বা ফিজিক্যাল হোক, আপনার জন্য জবটা ইজি হবে না? আপনার জন্য জবটা ইজি হবে। ঠিক একইভাবে যদি আপনি ফ্রেঞ্চটা জানেন, আপনার জন্য জবটা ইজি হবে। যেটা আমরা এডুকেশনের সাথে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, আপনারা অনেক প্রশ্ন করতে পারেন, বাট আমরা প্ল্যান করেছি ধীরে ধীরে আমরা এগোবো, আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করবো। যেমন আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে আমরা বাচ্চাদেরকে যেটা করতে চাচ্ছি, যেমন ধরেন ভূগোল আছে সাবজেক্ট, ভূগোলে 100 মার্ক আছে, ওই 100 মার্ক থেকে আমরা 40 মার্ক 50 মার্ক বের করে আনতে চাচ্ছি। নিয়ে এসে আমরা আর্ট বা কালচার রাখবো। সেটা আর্ট কালচার এরকম হতে পারে যে কেউ ড্রয়িং আঁকা শিখতে চায়, কেউ বাঁশি বাজানো শিখতে। আপনাদের মধ্যে এখানে অনেকেই হয়তো আছেন কোনো মিউজিক্যাল ইকুইপমেন্ট আপনারা বাজাতে চান, হয়তো
ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কারণে আপনি হয়তো সেটা করতে পারেননি, অথবা বিভিন্ন কারণে আপনি করতে পারেননি। আমরা সেই ফ্যাসিলিটি তৈরি করতে চাই, সেই ফ্যাসিলিটি আমাদের বাচ্চাদের জন্য আমরা তৈরি করতে চাই। গভর্নমেন্ট থেকে আমরা কয়েকটি সে আপনার গিটার হতে পারে, বাঁশি হতে পারে, হারমোনিয়াম হতে পারে, কারো কবিতা আবৃত্তি হতে পারে, এরকম কয়েকটা সাবজেক্ট রাখবো, কিন্তু কম্পালসারি সেই বাচ্চাটাকে একটা সাবজেক্ট নিতে হবে। তাহলে ও যখন আর্ট কালচার একটা জানলো, সাথে থার্ড ল্যাঙ্গুয়েজ জানলো, আমরা স্পোর্টসটাকেও কম্পালসারি রাখতে চাইছি, যে তাকে একটা না একটা খেলা করতেই হবে, আরেকটা সাবজেক্ট থেকে কিছু নাম্বার ড্র করে নেব এবং ওটাতে তাকে পাস করতে হবে। সো আপনি আপনার কেসেই চিন্তা করেন, আপনি যদি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি যদি স্পোর্টসে ভালো হন, যে কোনো একটা স্পোর্টসে যদি ভালো হন, আপনি যদি যে কোনো একটা আর্ট বা কালচারে আপনি ভালো হন, আর আপনার নিজের সাবজেক্ট তো আছেই আপনার, তাহলে আমার তো মনে হয় আপনার জন্য পৃথিবীর যে কোনো দেশে জব পাওয়া অনেক ইজি হবে। শুনতে ব্যাপারটা স্বপ্নের মতন মনে হচ্ছে, বাট অন্য দেশ পেলে আমরা না পারার তো কিছু নেই, আমাদেরকে সুন্দর করে ম্যানেজ করে এগোতে হবে। আমরা যে 2, 4, 5 বছরে চলে যাবো তা না, অন্য যারা পেরেছে, আমি যে কথাটা বললাম সাউথ কোরিয়া, ওরা যেরকম করেছে, ওরাও এখানে আসতে অনেক বছর সময় নিয়েছে। আমরা শুরু করব, আপনারা এটাকে চালিয়ে নিয়ে যাবেন। আপনারা যখন আপনাদের কর্মস্থলে যাবেন, আপনারা যখন দেশ পরিচালনা করবেন, আপনারা তখন এটাকে এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। না, নেক্সট ফার্স্ট জন, না না না, একদম প্রথম জন যে জুজু, নমস্কার, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আমি ভাইয়া বলতে পারলাম না, সরি, আমার বাবা আমাকে ভাই বলে ডাকেন, এই জন্য। আমি পারমিতা চাকমা, মাস্টার্সে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনি দেশে আসার পরপরই পাহাড় এবং সমতলকে সবাইকে নিয়ে একসাথে দেশ গড়ার কথা বলেছিলেন। সেক্ষেত্রে বাংলাদেশ যেহেতু বহু জাতিভিত্তিক দেশ, সেক্ষেত্রে আমি একজন চাকমা নারী প্রতিনিধিত্ব করি এবং আমি আদিবাসী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এক্ষেত্রে আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার এবং ভূমি নিয়ে যে পার্বত্য চট্টগ্রামে বহুদিন ধরে টান উত্তেজনা, উদ্বেগ এবং নাগরিক নিরাপত্তা এবং আমাদের নাগরিকদের রাষ্ট্রীয় অংশগ্রহণে আপনার দলের ভূমিকা কতটুকু থাকবে, এবং পাহাড়ি তরুণদের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য ক্ষেত্রে এবং সরকারি চাকরির ক্ষেত্রে অংশগ্রহণ কিভাবে জোরদার করবেন, বা আমাদের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের কোনো কিছু বিষয় আছে কিনা, আমি জানতে খুবই আগ্রহী। ধন্যবাদ। দেখুন, আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখি, 71 সালে যখন যুদ্ধ হয়েছিল দেশ স্বাধীন করার জন্য, তখন কে কোন ধর্মের এটা কিন্তু কেউ দেখেনি, আবার কে সমতল বা কে পাহাড়ের এটাও কেউ দেখে নাই। ঠিক একইভাবে 2024 সালে যখন আন্দোলন হতো, ঠিক সেই সময়ও কে কোন ধর্মের কেউ দেখেনি। ঠিক একইভাবে কে কোন সমতলের বা কে পাহাড়ি সেটাও কেউ দেখে নাই। সো অ্যাজ লং ইউ আর বাংলাদেশি, একজন সমতলের আপনার মতন তরুণ প্রজন্মের সদস্য যেই সুবিধা পাবে, পাহাড়ের অঞ্চলের মানুষ হয়ে আপনি সেম সুবিধা পাবেন। আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি যাবেন। কারণ আন্দোলন যখন শুরু হলো 2024 সালে, এটা তো কোটা প্রথা বাতিল দিয়ে শুরু হয়েছে। আমরা বলেছি 2014 সালে আমি বলেছিলাম যে কিছু ডিজেবল বা অন্য ভিন্ন ধরনের মানুষ আছে, তাদের জন্য বিভিন্ন পর্যায়ে কিছু 5% মতন কোটা রেখে, বাকি সব ক্ষেত্রেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেধার ভিত্তিতে হওয়া উচিত, সেটা সমতলই হোক, সেটা পাহাড়ি হোক। হ্যাঁ, সরি, কেন হবে না? আপনি বাংলাদেশি না? আছে, থাকবে, কেন থাকবে না? আসসালামু আলাইকুম অনারেবল চেয়ারপারসন। আমরা আর কতক্ষণ চালাবো? আর কতক্ষণ করব? 10 মিনিট, ওকে। এইদিকে পিছন থেকে একজন মাইক হাতে নিয়ে নিয়েছে, আপনার প্রশ্নটাই শুনি। আসসালামু আলাইকুম অনারেবল চেয়ারপারসন। বর্তমানে বাংলাদেশে একটি আলোচ্য বিষয় হলো ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতি। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদল মেধাবী শিক্ষার্থী নিয়ে গভীর সমুদ্র সফরে গিয়েছিলেন এবং তাদেরকে খনিজ সম্পদ অন্বেষণের উৎসাহ জাগিয়েছিলেন। দীর্ঘ সময় পর এখন বাংলাদেশ বিশাল এক সামুদ্রিক অর্থনীতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আমি জানতে চাচ্ছি আপনার নেতৃত্বাধীন বিএনপি শহীদ জিয়ার সেই সামুদ্রিক বিপ্লবের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে কি পরিকল্পনা গ্রহণ করছে? ধন্যবাদ।
থ্যাংক ইউ। আপনার এই ব্লু ইকোনমির যে প্রশ্নটা আপনি করেছেন, এটা বিরাট একটা বিষয়। আমরা যদি দেখেন আমাদের এখানে চট্টগ্রামেই তো শিপ ব্রেকিং এর ব্যবসা আছে, এটা ব্লু ইকোনমির সাথে জড়িত। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম আমরা আরেকটা বিষয় করতে চাইছি, সেটা হচ্ছে যে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি যেটা আছে, এটাকে আমরা আস্তে আস্তে তৈরি করতে চাইছি। আছে কিছু কিছু ক্ষেত্রে, বাট শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিটা এটা লিঙ্ক আছে। এর বাইরে আপনি যদি ধরেন যে আরো আছে, এখন ব্লু ইকোনমি বলতে শুধু যদি আমরা মাছ ধরাকে বোঝাই, তাহলে এটা একটা অংশ। সেটাকে আমাদের অর্গানাইজ ওয়েতে করতে হবে, কারণ আমরা যদি সেখান থেকে বেশি মাছ ধরা শুরু করি, তখন আবার ওই ঝাঁকটা ওখানে আসবে না। আবার এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আবার আপনি যদি ব্লু ইকোনমির মধ্যে আরেকটা আসে, সেটা যে আপনি যদি ট্রেড অ্যান্ড বিজনেস বাড়াতে পারেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ট্রেড অ্যান্ড বিজনেস বাড়ালে ওখানে আপনার মতন অনেক ইয়াং মানুষ জব অপরচুনিটি ক্রিয়েট হবে ওখানে। কাজে এই সবগুলো বিষয় কম বেশি ব্লু ইকোনমির মধ্যে আছে। আমাদেরকে ধীরে ধীরে জিনিসটার মধ্যে এগিয়ে তুলতে হবে, জিনিসটাকে গড়ে তুলতে হবে আমাদের। এটা একটা বিশাল সম্ভাবনা বাংলাদেশের সামনে, যেহেতু আমাদের সাথে একদম সমুদ্র লাগানো, আমাদের একটা বিশাল সম্ভাবনা। এটাতে সেভাবে করা হয় নাই, তবে আমাদের কাজ করার অনেক স্কোপ এখানে আছে। তবে এটাও ঠিক যে ব্লু ইকোনমির সাথে খুব বেশি মানুষ যে জড়িত তা না, মোটামুটি এই বেল্টের মানুষ জড়িত। সো এখানে আমরা নতুন নতুন অপরচুনিটি যদি তৈরি করতে পারি, তাহলে এখানে আস্তে আস্তে প্রথম আমাদের যে প্রশ্নটা ছিল যে মাশরুমের চাষ, এরকম ছোট ছোট অনেক এন্টারপ্রেনার এখানে আস্তে আস্তে জয়েন করবে। আমরা জিনিসটাকে এইভাবেই দেখছি। থ্যাংক ইউ। আচ্ছা, একজন দুই হাত তুলে, আমরা পারলে আরো প্রলম্বিত করতাম, কিন্তু আমাদের আচ্ছা দুই হাত তুলেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এগ্রিকালচার ইন্টারেস্টিং সাবজেক্ট। আচ্ছা, আমি ওটা শুনে নিই, তারপর আপনার কাছে আসছে। এগ্রিকালচার কে বলতে চাচ্ছেন? এগ্রিকালচারের প্রশ্নটা আমি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি স্বপ্নিল হোসেন, আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি দেশ গড়ার পরিকল্পনায় কৃষিকাজ নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমরা বাংলাদেশে দেখি প্রাকৃতিক দুর্যোগের সময় মৎস্য চাষি যারা শাকসবজি চাষাবাদ করে, তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। প্লাস যারা পোলট্রি, ডেয়ারি এবং যারা মৎস্য চাষি, তাদেরও সেম ক্ষতির সম্মুখীন হতে হয়। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে যারা কৃষক, সিন্ডিকেটের কারণে তাদের কাছে পণ্য সঠিক ন্যায্য মূল্যটা পৌঁছায় না। সো বিএনপি যদি সরকার গঠন করে, আপনি যদি ক্ষমতায় আসেন, তাহলে সিন্ডিকেট বন্ধ করতে এবং ক্ষতিগ্রস্ত চাষিদের এবং খামারিদের সুরক্ষা নিশ্চিত করতে কি পরিকল্পনা গ্রহণ করবেন? আপনার থ্যাংক ইউ। আপনার এই প্রশ্নটার মধ্যে, টোটাল প্রশ্নের মধ্যে বোধহয় দুটো প্রশ্ন আছে ভেতরে। একটা হচ্ছে যে কৃষকদের পাশে দাঁড়ানো। আপনি ফ্যামিলি কার্ডটা যখন দেখেছেন, ওখানে আপনি দেখেছেন যে আমরা কম বেশি 10টি পয়েন্ট ওখানে দিয়েছি। যে আমরা যদি খুব ব্রিফলি আসি, খুব ছোটভাবে সংক্ষিপ্তভাবে দেখি, তাহলে ধরে নেন ব্যাপারটা এরকম: আমাদের ক্ষুদ্র কৃষক আছে, প্রান্তিক কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বড়, মোটামুটি 4 ধরনের কৃষক আছে। তো এই কৃষকদের পাশে, বিশেষ করে যারা নিজের জমি চাষ করছেন, আমরা প্ল্যান যেটা করেছি, মোটামুটি ভাবে আমাদের প্রত্যেক উপজেলায় কৃষি অফিসার আছে এবং 3 জন সহকারী কৃষি অফিসার আছে তার সাথে। এদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যত কৃষি জমি আছে এবং যে জমির মালিক কৃষি কাজের জন্য, পুরো জিনিসটার একটা আমরা ডাটা তৈরি করব। একটা জায়গায়, একটা ব্যাংকে, একটা সার্ভারের মধ্যে পুরো জিনিসটা থাকবে। অর্থাৎ আপনি চট্টগ্রামেই হোক বা ঢাকাই হোক, বসে আপনি সাতক্ষীরাতে কোন একটা পার্টিকুলার উপজেলায় ওই কৃষকটা কি চাষ করছে আপনি জানতে পারবেন। আচ্ছা, আপনি যখন এই ইনফরমেশনটা, ডিটেল ইনফরমেশনটা আপনার কাছে থাকবে, তখন যেহেতু আপনি জানতে পারছেন যে ও কোন সিজনে কোন চাষটা করছে, তখন আপনি ওইভাবে করে আপনার প্ল্যানটা আপনি সাজাতে পারবেন যে তাকে আপনি কখন কোন সহযোগিতা দিবেন। আমরা সরাসরি কৃষকদেরকে এই মুহূর্তে কৃষিতে সাবসিডি দেওয়া হয়, সারে বা বিভিন্ন বিষয়ে সাবসিডি দেওয়া হয়। আমরা সরাসরি কৃষকের হাতে সেই সারটা বলেন, আমরা যদি জানি তার যদি 1 বিঘা জমিতে, এখানে কানি বলে বোধ না চট্টগ্রামে, 1 কানি, হ্যাঁ জমির হিসেবে কানি বলে বোধ, হ্যাঁ, ধরেন কারো 1 কানি জমি আছে, সে ওই জমিতে কোন সিজনে, সে হয়তো বছরে 2টো ফসল করে, কোন সিজনে কি ফসল করছে আপনি যদি এটা জানেন,
তখন আপনি ওকে ওই হিসাবে আপনি একটা সাপোর্ট দিতে পারবেন যে ঠিক আছে এই বছরও ফার্স্ট সিজনে আলু করছে, তাহলে আপনি ওই আলুর বীজ, সার এবং কীটনাশকও দিতে পারবেন। এছাড়া আরো কিছু আমরা সুবিধা রেখেছি, যেমন একটা সুবিধার কথা বলি, আমরা এর মধ্যে অলরেডি এটা এক্সপেরিমেন্টালি আমরা কাজ করেছি। এরই মধ্যে প্রায় 3.5 কিছু বেশি কৃষক ওই অ্যাপের সাথে ইনভলভ হয়। অ্যাপটা কিরকম? অ্যাপটা হচ্ছে যে ওই কৃষকের যে ফোনটা আছে সেই ফোনের মাধ্যমে সে চেক করতে পারবে কালকে ওয়েদার সিচুয়েশন তার কি থাকবে। কালকে ওয়েদার সিচুয়েশন যদি তার পক্ষে থাকে তাহলে সে হারভেস্ট করতে পারবে অথবা সার দিতে পারবে বা যেটা তার প্রয়োজন সেটা করতে পারবে ওয়েদার চেক করে। এর বাইরে আপনার যখন কার্ডটা থাকবে তার যেহেতু পুরো ডাটাটা থাকবে, তার জন্য ব্যাংক ঋণ পেতে সুবিধা হবে। কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো, প্রাকৃতিক দুর্যোগে আপনি ইজিলি স্যাটেলাইট দিয়ে এখন বের করে ফেলতে পারবেন যে কতটুকু পার্টিকুলার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন কোন কৃষক এফেক্টেড হয়েছে। আপনি শুধুমাত্র যে যে কৃষক এফেক্টেড হয়েছে আপনি সঠিকভাবেই তাদেরকে সহযোগিতা পৌঁছাতে পারবেন, এখন যেটা সমস্যা হয় অনেক ক্ষেত্রে। এইগুলো মোটামুটি কৃষক কার্ডের বিষয়। এবারে সেটা আপনি সিন্ডিকেটের না, কোয়েশ্চেন বিতে যাচ্ছি আমি এবার। সিন্ডিকেটের বিষয়টা আছে, আপনি বোধহয় ইকোনমিক্সের ছাত্র বললেন। যেহেতু আপনি ইকোনমিক্সের ছাত্র, আপনি জানেন ইকোনমির নিজস্ব একটা গতি আছে। আপনি যদি ওই গতিটাকে বাধাগ্রস্ত করেন তখন কিন্তু ওটা আপনাকে স্যুট করবে না। আপনি যে জামাটা পরে আছেন, এই জামাটা যে প্রডিউস করেছে, যে মেক করেছে, আপনি কি তার কাছ থেকে কিনেছেন? ডেফিনেটলি আপনি তার কাছ থেকে কিনে নেন। তাকে কেউ অর্ডার দিয়েছে, সেই জামাটা বানিয়েছে, তারপরে এক সাপ্লায়ার নিয়েছে, সেই সাপ্লায়ার থেকে হয়তো হোলসেলার নিয়েছে, হোলসেলার থেকে হয়তো ছোট সেলার নিয়েছে, ছোট সেলার থেকে হয়তো দোকানদার নিয়েছে, দোকানদারের কাছ থেকে আপনি কিনেছেন। ইকোনমির কতগুলো স্টেপ আছে, ন্যাচারাল কতগুলো স্টেপ আছে, এই স্টেপগুলোকে আপনি বাধাগ্রস্ত করতে পারবেন না। তবে বাংলাদেশের সিন্ডিকেট বলতে যে এই বিষয়টাকে বোঝায়, হ্যাঁ এটার মধ্যে অনৈতিকভাবে কিছু মানুষ ঢুকে পড়ে, তারা অনৈতিকভাবে প্রাইসটাকে অনেক বাড়িয়ে ফেলে। আমরা যেটা করতে পারি, বিভিন্ন কারণ আছে, আমরা যেটা করতে পারি কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে আমরা বের করতে পারি, তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। অর্থাৎ এই জিনিসটাকে আমরা ক্লিন করতে পারি, এইভাবে আমরা জিনিসটাকে নিয়ে আসতে পারি। কিন্তু আপনি যদি সবাইকে ধরতে যান তখন কিন্তু ওটা আর বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ওই যে প্রথমে যেটা বললাম, যেহেতু আপনি ইকোনমির ছাত্র, আপনি বুঝবেন ভালো করে, ইকোনমিকে নিজের মতন কন্ট্রোল করতে গেলে গন্ডগোল দেখা দিবে। ইকোনমিকে ইকোনমির মতন চলতে হবে। কেউ যদি ওটাতে এমন কোনো কিছু করতে চায় যেটা অনৈতিক, সেখানে আপনি তখন ব্যাপারটাকে অ্যাড্রেস করতে পারেন। বোঝা গেছে? আচ্ছা, এরপরে লাস্ট একটা কোয়েশ্চেন নেই, এখানে যে 2 হাত তুলছিল ও বেচারা, এটাই লাস্ট কোয়েশ্চেন, এটা আমাদের শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান, বিবিএ সেকেন্ড ইয়ার, জিএম চ্যাটার্ড ইউনিভার্সিটি। প্রিয় ভাই, আপনাকে আমাদের চট্টগ্রাম থেকে অভিনন্দন জানাচ্ছি, আপনি আমাদের চট্টগ্রাম আসছেন। আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি, আপনি দেখলাম ছাত্রছাত্রীদেরকে নিয়ে বা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। তো আমার যে দুঃখের বিষয়টা সেটা হচ্ছে কি, প্রতিটা নাগরিকের তো আপনার বার্থ সার্টিফিকেট বলেন, পাসপোর্ট বলেন এবং আইডি কার্ড পাওয়া একটা নাগরিকত্ব অধিকার, কিন্তু এই নাগরিকত্ব অধিকার পেতে আমাদেরকে যে পরিমাণ ঝামেলা পোয়াতে হয়, আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলা মুক্তভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন, আমরা প্রত্যেকে এভাবে করতে চাই এবং প্রত্যেকের আইডি কার্ডগুলো, প্রত্যেকের আইডি কার্ড, পাসপোর্ট এবং বার্থ সার্টিফিকেট স্কুল লাইফে প্রত্যেকে করে ফেলতে পারে, সেই সুবিধাটা চাই। আর বিশেষ করে আইডি কার্ডের সব ভুল এবং হচ্ছে ছবি, আপনি যদি আইডি কার্ডের ছবির দিকে তাকান, আমরা যদি কোনো ইউরোপীয় এম্বাসিতে যাই তখন আমাদের দিকে একবার তাকায়, আমার পাসপোর্ট এবং এনআইডি কার্ড দিকে 10 বার তাকায়। চিন্তা করে বাংলাদেশে দুর্ভিক্ষ চলতেছে কিনা, ওরা চিন্তা করতেছে বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ লাগছে কিনা, যে তাদের ছবির অবস্থা কেন, তাদের বাস্তবীয় চেহারার সাথে এমন অবস্থা কেন। তাদের অদক্ষ ব্যবস্থাপনার জন্য আমাদেরকে যে ঝামেলাগুলো পোয়াতে হচ্ছে, সেই আপডেট যুগে যেখানে চায়না এবং জাপান 2050 সালের কথা চিন্তা করতেছে, আর সেখানে আমরা বাংলাদেশের মানুষ আমাদের সার্টিফিকেট, পাসপোর্ট এবং আইডি কার্ড সংশোধন করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে। তো এইখানে আপডেটটা কি করবেন, আমাদেরকে একটু এই বিষয় নিয়ে একটা আপডেট করবেন। আর হচ্ছে বাংলাদেশে যে সমস্যাটা আমরা মেন ফেস করি সেটা হচ্ছে কি ভেজাল মুক্ত খাবার। আর আপনি দয়া করে আপনার ক্ষমতা আসলে এই খাবারকে ভেজাল মুক্ত করার জন্য কি করবেন, যে ফরমালিন মুক্ত। আচ্ছা, হঠাৎ আইডি কার্ড থেকে একদম ভেজাল, একদম ভেরি কন্ট্রাস্ট কোয়েশ্চেন। এনিওয়ে, আপনি যেটা প্রথমে যেটা বললেন, হ্যাঁ
আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি আলহামদুলিল্লাহ আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজটা করতে। না, আমি অস্বীকার করছি না, তো আমি স্বীকারই করছি আপনাদের সামনে। বাট এটা প্রসেসটাকে ইজি করতে হবে, আর প্রসেসটাকে ইজি করতে হলে জিনিসটাকে যত ডিজিটালাইজ করতে পারবো আমরা উইথ সাম কারেকশনস, আমার কাছে যেটা মনে হয়, তাহলে আপনি ঘরে বসেই জিনিসটাকে করতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশে যেটা সম্ভব হচ্ছে, কোথাও আপনাকে আর যেতে হচ্ছে না। আপনার কাছে যদি আপনার নিজস্ব কম্পিউটার থাকে, আপনার স্মার্টফোন থাকে, তাহলেই আপনি করে ফেলতে পারবেন কাজটা। সো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেখানে যেখানে এরার্স আছে সেগুলোকে আমরা কারেকশন করবো, বা কারেকশন করার উদ্যোগ আমাদেরকে নিতে হবে। আপনি যেটা বলেছেন, ইউ আর ভেরি রাইট, অনেককে অনেক হ্যাসেল পোহাতে হয়। আমি করে মানে আমার ওই এনআইডি কার্ড করে আসার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম কেউ একজন যোগ করে দিয়েছে যে আমি গিয়ে কমপ্লেন করছি, আরে ভাই আমার নাম তারেক লিখে দিয়েছে বারেক। আচ্ছা, তো আমার কাছে যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে। যদি আমরা ডিজিটালাইজ করি, ইন দ্যাট কেস কারাপশন বা যেগুলো সমস্যা আছে সেগুলো অনেকাংশে কমে আসবে। এটা গেল একটা। আপনি যেটা বলেছেন ভেজালের বিষয়টা, এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আমাদের কনসাস ঠিক করতে হবে, এবং এটা সরকারের একার কাজ না, এটা আমার আপনার আমাদের সকলের কাজ। এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনি যেটা প্রিজারভেটিভের কথা বলেছেন, ফরমালিনের কথা বলেছেন, নিশ্চয়ই আপনি জানেন একটা খাবারে নর্মালি একটা সার্টেন পোর্শনের একটা প্রিজারভেশন বা প্রিজারভেটিভ দেওয়া হয়। এটা সব খাবারই দেওয়া হয়, এটা বিদেশে দেওয়া হয়। আমাদের দেশে যেটা হচ্ছে, যারা অসৎ ব্যবসায়ী তারা অতিরিক্ত বেশি দিয়ে দেয়, অথবা তাদের ধারণা নেই, এবং সেই জন্যই জিনিসটা তখন পয়জন হয়ে যায়। তো আমাদেরকে মোট কথা এই জিনিসটাকে যদি বেরিয়ে আসতে হয়, এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে একটা দেশ কিন্তু শুধু একটা সরকার গড়ে তুলতে পারে না, একটা দেশকে সকলে মিলে গড়ে তুলতে হয়। আপনার নিজের ফ্যামিলিতে যেগুলো রুলস রেগুলেশন ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, শুধু কি আপনার বাবা এবং মা মিলেই কি সেটা ঠিক রাখতে পারে? না, আপনাদের প্রত্যেকের, আপনার যত ভাই বোন আছেন, আত্মীয় স্বজন আছেন, আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশনই কিন্তু আপনার ফ্যামিলির ট্রেডিশন বা ঐতিহ্য বা যা রুলস রেগুলেশন আছে সেগুলো আপনারা ঠিক রাখেন। কাজে আমাদের সকলকে মিলে করতে হবে। আমাদের বিভিন্ন বিষয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, আমরা আলোচনা করব, কিন্তু ভেজাল এটাতে তো কোনো ডিফারেন্স ওপিনিয়ন নাই। আমরা সবাই নির্ভেজাল খাদ্য খেতে চাই, এরপরে তো কারো কোনো মতামত, এখানে রাজনৈতিক কোনো ডিবেট নেই, এটা একটা নর্মাল ব্যাপার, প্রত্যেক মানুষের চাহিদা। কাজে এরকম যেগুলো বিষয় আছে এখানে সকলকে এগিয়ে আসতে হবে। সরকার উদ্যোগ নিবে, সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেয় যারা এরকম র্যান্ডমলি চেক করে। আপনাদের মতন ইয়াং যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, ওই সকল ব্যক্তিদেরকে যারা সঠিকভাবে কাজ করছে তাদেরকে সহযোগিতা করা। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার বোধ আমরা আপনার প্রশ্নটাকে এক মিনিট প্লিজ, আপনার প্রশ্নটাকে এগ্রিকালচার নেই, যদি এগ্রিকালচার হয় তাহলে আপনি জিজ্ঞেস করেন। নারীর অধিকার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, বাট আই এম সরি, আমার তো মিটিং এ যেতে হবে, আজকে আর পারছি না। ইনশাল্লাহ আবার এক সময় দেখা হবে নিশ্চয়ই আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু চিটাগং। আমি ইয়াসিন আরাফাত, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সারা বাংলাদেশে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনার মতন আমাদের হাজার হাজার দরকার। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ডিপ্লোমাধারী যারা, ডিগ্রিধারী যারা আছেন তাদের সারা বাংলাদেশে একটি মাত্র উচ্চতর ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ডুয়েট, গাজীপুর, যেটা অবস্থিত। সারা বাংলাদেশে 64টি জেলায় সরকারি বেসরকারি অসংখ্য পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, কলেজ রয়েছে, ভোকেশনাল রয়েছে, কিন্তু সারা বছরে প্রায় 3.5 লক্ষ কারিগরি শিক্ষার্থী পাস আউট হয়। কিন্তু পরবর্তীতে একটি মাত্র পাবলিক ইউনিভার্সিটি থাকার কারণে অনেকে যাদের সামর্থ্য আছে তারা প্রাইভেটে পড়তে পারে, আর যাদের সামর্থ্য থাকে না তারা বেকার হয়ে ঘুরতে হয়। কারণ ডিপ্লোমা হচ্ছে এইচএসসি সমমান, যেহেতু এটা স্নাতক নয়, সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রেও সেটি খুব একটা গ্রহণযোগ্যতা নেই। এ নিয়ে আপনার পরিকল্পনা কি আছে সেটা একটু যদি জানাতে পারেন। থ্যাংক ইউ। আপনার একটা বিষয় প্রাইভেট সেক্টর আছে এবং আপনি ইউনিভার্সিটির কথা বলছেন।
আমরা যেটা চাচ্ছি, পরিকল্পনা করছি, সেটা হচ্ছে স্কুল সিলেবাসের সাথে ক্লাস 7 থেকে 9 পর্যন্ত আমরা ভোকেশনাল যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে এগুলা থিওরিগুলো আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, এবং ক্লাস 10 থেকে 12 আমরা প্র্যাকটিক্যালগুলা যেগুলো থিওরি ক্লাস 7 থেকে সেখানে এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা নিয়ে যেতে চাচ্ছি, মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা তখন দিতে যাচ্ছি, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ফ্রম 9 to 12 ক্লাস। আচ্ছা, ভোকেশনালটা নিয়ে কম বেশি সারা পৃথিবীতে দুঃখজনক ব্যাপার, কিন্তু আমরা পরে আবার দেখেছি যারা ভোকেশনাল পাস করে আপনার মতন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা বেটার আর্নিং করেন আপনারা, কিন্তু কেন জানি সামাজিকভাবে এটার প্রতি কেমন জানি একটা দৃষ্টি দেখা হয়। আমি মনে করি এখানে যদি সরকারের এনকারেজমেন্ট থাকে এই দৃষ্টিভঙ্গিটা আস্তে আস্তে বদলে যাবে। আর আপনি যেটা মূল প্রশ্ন বললেন যে ইউনিভার্সিটি একটা থাকার কারণে, ওটাই তো বোধহয় ইউনিভার্সিটি একটা থাকার কারণে সমস্যা। ইউনিভার্সিটি হয়তো আমরা আরো কিছু করতে পারবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির বাইরে এরকম প্রাইভেট যাদের সুযোগ আছে তাদেরকে ওই ইউনিভার্সিটির সার্টিফিকেটের আন্ডারে আমরা নিয়ে আসতে পারবো। কারণ স্বাভাবিকভাবে আপনি যদি, অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মধ্যে আমরা নিয়ে যেতে পারবো জিনিসটাকে, স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারবো আমরা যদি ওইভাবে জিনিসটাকে সাজাই, তখন আপনি প্রাইভেট যেখানে পড়ছেন সেটারও সার্টিফিকেশনের সেরকম মূল্য তখন থাকবে, ওই যে ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটটা দেওয়া হবে এইভাবে। কারণ আমি হয়তো আপনাকে বলে দিতে পারি আপনাকে আমি যে হ্যাঁ আমরা ইউনিভার্সিটি করব, কিন্তু দেখেন একটা বি প্র্যাকটিক্যাল, একটা ইউনিভার্সিটি করতে গেলে অনেক রিসোর্সের প্রয়োজন, অনেক রিসোর্সের। আমি হয়তো বলে দিতে পারি জেলায় জেলায় ইউনিভার্সিটি করব, শুনতে ভালো লাগবে কিন্তু এটা প্র্যাকটিক্যাল কথা না, তাহলে এটা পসিবল না। ওকে, লেটস হিয়ার ইউর প্ল্যান। যেহেতু চট্টগ্রামে চুয়েট আছে, কুমিল্লায় কুয়েট আছে, রাজশাহীতে রুয়েট আছে, তো ওরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএসসি পাস করার পরে সরাসরি উচ্চতর ডিগ্রি নিতে পারছে, সেক্ষেত্রে ডিপ্লোমাধারীরা কেন বিভাগ ভিত্তিক ভাবে তারা সেখানে অবস্থান নিতে পারবে না বা অ্যাডমিশন নিতে পারবে না? ওটাই আমি বলেছি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যেটা, ওটাই বুঝিয়েছি, আপনার ওই আইডিয়াটাই আমি বুঝিয়েছি যে পারবে জিনিসটা। আমরা যদি ইন্ট্রোডিউস করি জিনিসটাকে, দেখে কিছু ল হয়তো কারেকশন করতে হবে, কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, করা যাবে, নিশ্চয়ই করা যাবে। থ্যাংক ইউ। আমার সামনে উপস্থিত আওয়ার ফিউচার জেনারেশন। আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, আমরা সব প্রশ্নের উত্তর দিতেও পারবো না, সব প্রশ্নের উত্তর হয়তো আমাদের কাছে নেই, তবে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, আমাদের হতাশ হবার কোনো কারণ নেই, কারণ আপনাদের মতন মেধাবীরা যেই দেশে আছে সেই দেশের হতাশ হবার কোনো কারণ নেই। হয়তো আমাদের কিছু হিকাপস হয়েছে, বাট ইনশাল্লাহ আমরা সকলে মিলে যদি কাজ করি আমরা আমাদের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশটা আমরা গড়ে তুলতে পারবো। সো সকলকে আমি অনুরোধ করব আপনারা আশাবাদী থাকবেন, আমাদের হতাশ হবার কিছু নেই, আমরা শুরু করব একটি কাজ, আপনারা ওটাকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।